সপ্তম শ্রেণীর ছাত্ররা, আগের ভিডিওটিতে আমি তোমাদের তড়িৎ শক্তি সম্বন্ধে কিছুটা ধারণা দিয়েছিলাম, যেখানে বর্তনী কিভাবে গঠন করা হয় সেটা সম্বন্ধে বলেছিলাম। কি বলেছিলাম? বর্তনী গঠন করার জন্য একটা বাল্ব, সুইচ, তার আর সেল বা ব্যাটারি দরকার হয়। এবার আমি সেইখান থেকেই আবার শুরু করছি এবং তোমাদের পড়াটা আরও কিছুটা এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখো, এরপরে 53 পেজ তোমরা খোলো, যেখানে আগের বার আমরা শেষ করেছিলাম। সেই 53 পেজে একটি বর্তনীর ছবি দেওয়া রয়েছে। আমি বলেছিলাম সেটি রেখাচিত্রের মাধ্যমে তোমাদের আঁকতে। জানি না তোমরা এঁকেছো কিনা। এরপরে তোমরা দেখো কতগুলো বর্তনীর ছবি দেওয়া রয়েছে এবং সেখানে এই এক্সপেরিমেন্টগুলোতে কি আলো জ্বলবে? প্রথমে যে সবুজ তার দিয়ে বর্তনীটা যোগ করা রয়েছে, এখানে কিন্তু আলো জ্বলবে। এরপরে নীল তার দিয়ে বর্তনীটা যোগ করা হয়েছে, এখানেও আলো জ্বলবে। কিন্তু এইখানে আলো জ্বলবে না, কারণ এখানে দেখো বর্তনীটা ছিন্ন করা রয়েছে। এরপরে চলে এসো আবার নীল তারের এইখানটায় নিচে যে বর্তনীটা রয়েছে, একদম বাঁ দিকে প্রথম বর্তনীটা, সেটিও কিন্তু জ্বলবে না, ছিন্ন করা রয়েছে। এখানেও দেখো বর্তনীটি ছিন্ন করা রয়েছে মাঝে, এবং শেষের বর্তনীটি ছিন্ন করা রয়েছে, এখানেও আলো জ্বলবে না। কাজেই আমরা দেখব যখন বর্তনী বিচ্ছিন্ন অবস্থায় থাকছে, অর্থাৎ কোনো একটি অ্যারেঞ্জমেন্ট পরস্পর যুক্ত থাকছে না। অ্যারেঞ্জমেন্ট বলতে আমি এখানে সজ্জা বুঝিয়েছি, অর্থাৎ বাল্ব, তার, সেল, তাদের প্রত্যেককে পরস্পরের সঙ্গে যুক্ত থাকতে হবে, তবেই কিন্তু বাল্বটা জ্বলবে, না হলে কিন্তু আলো জ্বলবে না। কাজে এখানে যে 6টা তোমাদের বিভিন্ন ধরনের বর্তনীর সজ্জা দেখানো হয়েছে, তার মধ্যে কিন্তু শুধুমাত্র প্রথম দুটিতেই দেখা যাচ্ছে যে বর্তনীটা বদ্ধ অবস্থায় রয়েছে এবং এখানে আলো জ্বলছে। বাকি সবগুলোতেই কিন্তু দেখো বর্তনীগুলো ছিন্ন অবস্থায় রয়েছে। সেলের সাথে কোথাও কোথাও দুটো তার মাঝখানে দেখো এভাবে ডিসকানেক্টেড করা রয়েছে, ফলে কিন্তু এই বাকি 4টে বর্তনীতে আমরা দেখব বাল্ব আলো দিচ্ছে না। তাহলে আমরা কি বলতে পারি? যে বর্তনী কোথাও ছিন্ন হয়ে গেলে তার মধ্যে দিয়ে তড়িৎ চলাচলে বাধা পড়ে, তখন ওই বর্তনী আর কাজ করবে না। তখন ওই বর্তনীকে আমরা কি বলবো? মুক্ত বর্তনী। আর যদি বর্তনী কোথাও ছিন্ন না হয়, তখন ওই বর্তনীকে আমরা বদ্ধ বর্তনী বলবো। দেখো, তোমাদের আরেকটি অ্যাক্টিভিটি বা হাতে কলমে এসেছে। মনে রেখো, প্রতিটি অ্যাক্টিভিটি কিন্তু মন দিয়ে পড়তে হবে, কারণ প্রতিটি অ্যাক্টিভিটির সাথেই কোশ্চেন রয়েছে। এই যে হাতে কলমে 4, এই অ্যাক্টিভিটিতে প্রথমে কি নেওয়া হয়েছে? একটা থার্মোকলের টুকরো বা কাঠের টুকরো, তার মধ্যে একটি সেফটি পিন দেওয়া হয়েছে, আর সেই সেফটি পিন দুটি বোর্ড পিন দেওয়া হয়েছে। এই দেখো, দুটি বোর্ড পিন দেওয়া হয়েছে এবং নিচের ছবির মতো সেখানে ব্যবস্থা করা হয়েছে। প্রথমে একটা বোর্ড পিন নিলাম, বোর্ড পিনের সেফটি পিনের পেছনের অংশটা আমরা কি করলাম? প্রবেশ করালাম। এরপরে আরেকটি বোর্ড পিন, যেটি একটু বেশি করে গাঁথা আছে দেখো, সেটাকে আমরা সেফটি পিনের মাথাটা টাচ করিয়ে একটা সুইচ তৈরি করব। অর্থাৎ যখনই সেফটি পিনের মাথাটা টাচ করবে এই চেপে থাকা পিনটাকে, তখনই এখানে আমার বর্তনীতে তড়িৎ পরিবহন হবে। আর যখনই এটা আমি বিচ্ছিন্ন করে দেব, তখনই বর্তনীটা তড়িৎ পরিবহন আর হবে না। তাহলে একটা বাল্ব, 3টে তার আর একটা সেল নেওয়া হলো। এবার পাশের বর্তনীটি তৈরি করা হলো। কি কি নেওয়া হলো? একটি বাল্ব, 3টে তার আর একটা সেল দিয়ে আমার এই পাশের বর্তনীটা তৈরি করা হলো। এই যে বাল্ব, এই যে 3টে তার আর এই যে সেল, আর এখানে সেফটি পিনটা ঠিক সুইচের মতো কাজ করছে। সুইচ হচ্ছে এমন একটা ব্যবস্থা যা তড়িৎ প্রবাহকে যুক্ত করে এবং
আমাদের ইচ্ছে মতো সেটাকে আমরা বিচ্ছিন্ন করতে পারি। এখানে কি বাল্বটা জ্বলবে? এখনো বাল্বটা কিন্তু জ্বলবে না, কারণ সেফটি পিনের মুখটা কিন্তু এই পিনটাকে টাচ করেনি। যখনই আমি সেফটি পিনটি ঘুরিয়ে প্রথম পিনে স্পর্শ করাবো তখনই কিন্তু বাল্বটা আবার জ্বলবে। তোমাদের বাড়িতে যেসব ইলেকট্রিকের সরঞ্জামের মধ্যে সুইচ আছে তার মধ্যে প্রায় প্রতিটি সুইচই কিন্তু এই নীতিতে কাজ করে। তাহলে সুইচের কাজ কি? সুইচ হলো কোনো বর্তনীতে তড়িৎ সংযুক্ত করার মাধ্যম। যদি আমরা সুইচ অফ করি তাহলে ওই বর্তনীতে তড়িৎ চলাচল হবে, আর যদি আমি সুইচটাকে বন্ধ করে দিই তাহলে এই বর্তনীতে তড়িৎ চলাচল বন্ধ হয়ে যাবে। এইভাবেই আমরা যে কোনো আমাদের ঘরের বৈদ্যুতিক সরঞ্জামগুলোকে আমাদের ইচ্ছে অনুযায়ী চালাতেও পারি এবং বন্ধ করতে পারি। হাতে কলমে 5, এখান থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি দেখো। এখানে পরীক্ষাটির জন্য একটা সেল, একটা টর্চের বাল্ব আর 3টে তার নেওয়া হয়েছে। তারগুলো দুপ্রান্তে প্লাস্টিক ছাড়িয়ে কিছুটা ধাতব তার বার করে রাখা হয়েছে। এরপর পরের পৃষ্ঠার মতো করে তার, সেল এবং বাল্বকে আমরা লাগিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একটা টেস্টার বা বর্তনী পরীক্ষক। বুঝতে পেরেছ? এখানে যে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে এই জায়গাটাই সুইচের মতো কাজ করবে। এখন আমি কি করব? এখন এই যে বিচ্ছিন্ন অবস্থাটায় রয়েছে এই বিচ্ছিন্ন অবস্থায় কিন্তু আমি পরপর এক একটা বস্তু প্রবেশ করাবো, এবং সেই বস্তুগুলোর মধ্যে যেগুলো প্রবেশ করালে দেখব বাল্বটি আলো জ্বলছে, আমি ধরে নেব সেই বস্তুটি তড়িৎ পরিবহন করতে পারে। আর যে বস্তুগুলো আমি এর মধ্যে সংযোগ করা সত্ত্বেও বাল্বটি জ্বলবে না, তার মানে আমি ধরে নেব সে বস্তুটি তড়িৎ পরিবহন করে না। দেখো নিচে তোমাদের একটা টেবিল রয়েছে যেখানে কিছু কিছু বস্তুর নাম রয়েছে। যে যে ক্ষেত্রে বাল্ব জ্বলবে সেই বস্তুগুলোর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে বলে তাদের আমরা কি বলবো? তড়িৎ সুপরিবাহী। আবার যেসব ক্ষেত্রে বাল্ব জ্বলছে না সেই বস্তুগুলোর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না, তাই এদের আমরা তড়িতের কুপরিবাহী বা অন্তরক বলবো। দেখো বস্তুগুলোর নাম দিয়েছে। প্রথমেই হচ্ছে কাঠের স্কেল। এই যে এই সংযোগস্থলে আমি কাঠের স্কেল নিয়ে এলাম। কি দেখবো আমরা? আলো কি জ্বলবে? না, আলো জ্বলবে না। কারণ কি? কাঠ হচ্ছে তড়িতের কুপরিবাহী, তাই তার মধ্যে দিয়ে কোনো তড়িৎ যেতে পারে না। ওই সংযোগস্থলে আবার আমি একটি প্লাস্টিকের স্কেল নিলাম। এখানেও দেখবো আলো জ্বলছে না, কারণ প্লাস্টিকও তড়িতের কুপরিবাহী। এবার আমি কি নিলাম? লোহার পেরেক। লোহার পেরেক কিন্তু কি হলো? তড়িতের সুপরিবাহী। তাই যখনই আমি লোহার পেরেক এই কানেক্টিংয়ে রাখবো তখনই কিন্তু আমি দেখবো বাল্বটা জ্বলে উঠছে। এরপর দেখো সুতির কাপড়ের কথা বলা রয়েছে। এই সুতির কাপড় আমি যখন কানেক্টিংয়ে রাখবো সেটাও হচ্ছে তড়িতের কুপরিবাহী বা অপরিবাহী, কাজেই বাল্ব জ্বলবে না। কিন্তু যদি স্টিলের চামচ নিই, এটা একটা ধাতু বা মেটাল, আমি জানি তোমরা জানো যে ধাতু হচ্ছে তড়িৎ পরিবহনে সক্ষম হয়, কাজেই স্টিলের চামচ দিলে কিন্তু বাল্বটা জ্বলবে। চাবিও অনেক সময় বিভিন্ন মেটালের তৈরি হয়, তামার হয়, স্টিলের হয়, কাজেই চাবি দিলেও অবশ্যই জ্বলবে। এরপরে কাগজের টুকরো আমি দিলাম। কাগজের টুকরো একদমই তড়িতের কুপরিবাহী, কোনোভাবেই বাল্বটি জ্বলবে না। আর চীনামাটির কাপ সেটিও দিলাম, সেটিও হচ্ছে তড়িতের কুপরিবাহী, তাই ওই সংযোগস্থলে যদি চীনামাটির কাপও রাখি তাহলেও বাল্বটি জ্বলবে না। এই সারণীটি তোমরা বাড়িতে পূরণ করবে। এবার দেখো একটি কথা বলা হয়েছে যে আমরা যে টেস্টারটা তৈরি করেছি তার মাঝখানে তো বায়ু আছে, তাহলে বায়ু তো এই এবি প্রান্তকে স্পর্শ করে রেখেছে, তাহলে বাল্বটা জ্বলছে না কেন? এর থেকে আমরা কি বুঝতে পারি? যে বায়ু হলো তড়িতের কুপরিবাহী, তাই না? আচ্ছা, এরপরে দেখো আমরা দেখব যে যখন
আমরা বায়ু থাকা সত্ত্বেও জ্বলছে না, তখন বর্তনীটি কি বদ্ধ না মুক্ত? অবশ্যই তখন মুক্ত, কারণ যেহেতু বায়ু থাকা সত্ত্বেও বাল্বটি জ্বলছে না। এবার দেখো, তোমাদের কিছুটা ব্যাখ্যা করে প্রশ্ন করা হয়েছে, যেমন বর্তনী তৈরির সময় প্লাস্টিকের আবরণ ছাড়িয়ে নিতে হয় কেন? কারণ প্লাস্টিকের আবরণ তারের মধ্যে থাকলে সেই তারটা কুপরিবাহী হয়, তাই তারের ভেতরে যে অংশটা বের করার জন্য আমাকে কি করতে হয় না, প্লাস্টিকের আবরণটা ছাড়িয়ে নিতে হয়। ইলেকট্রিক সরঞ্জাম ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা দেখবে চিনেমাটি বা প্লাস্টিকের হয়, আমরা জানি সুইচ টুইচ সব কিছু। এবং কেন? কারণ তারা তড়িতের কুপরিবাহী। ইলেকট্রিক মিস্ত্রিরা যখন কাজ করে তখন তারা কাঠের আসবাবপত্রের উপর দাঁড়িয়ে কাজ করে। কেন? কারণ কাঠ হলো তড়িতের কুপরিবাহী। তাহলে প্লাস্টিক, চিনেমাটি, কাঠ, কাগজ এগুলো সবই হলো তড়িতের কুপরিবাহী। তড়িৎ প্রবাহের ফল খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার। কি? সেখানে আমি হাতে কলমে 6-এ করে দেখাবো তড়িৎ প্রবাহের ফলে কি কি হতে পারে। দেখো, এখানে একটি চুম্বক শলাকা নেওয়া হয়েছে। আমরা জানি চুম্বক শলাকা কাকে বলে, যে স্বাধীনভাবে উত্তর দক্ষিণ দিকে মুখ করে থাকে। এবার প্রথমে তাকে উত্তর দক্ষিণ মুখ করে সাম্য অবস্থায় আসতে দিলাম। এবার একটি শক্তিশালী ব্যাটারি, 2 টুকরো, একটি ছোট একটি বড় প্লাস্টিকের তার, যাদের 2 প্রান্তে প্লাস্টিক ছাড়িয়ে ধাতব তারের কিছু অংশ বার করে সেফটি পিনের সাহায্যে আমরা এই সুইচের অ্যারেঞ্জমেন্টটা করে নেব। এবার কি করব, বড় তারটার 2 প্রান্ত হাত দিয়ে চুম্বক শলাকার 2 ছুচলো মুখ বরাবর সামান্য একটু উপরে এরকম টান টান করে আমরা পরিবাহীটিকে ধরব। এবার তোমার কোনো সহযোগী বন্ধুকে বলো সেফটি পিনটা টাচ করে সুইচ অন অফ করতে। যেই দেখবো সেফটি পিনের মুখটা অপর পিনকে টাচ করছে, অমনি দেখবো চুম্বক শলাকা বিক্ষেপিত হচ্ছে। আর যেই আমি সেফটি পিনকে সংযোগ বিচ্ছিন্ন করব, অমনি দেখব চুম্বক শলাকাটি আবার সাম্যাবস্থায় উত্তর দক্ষিণ মুখ করে আছে। তাহলে সুইচ যেই আমরা অন করব, অমনি আমরা চুম্বক শলাকার বিক্ষেপ লক্ষ্য করব। আর যেই সুইচ আমি অফ করে দেব, অমনি আমি দেখব চুম্বক শলাকাটা আবার সাম্য অবস্থায় এসেছে। কেন? এবার তোমাদের আমি বলি। দেখো, এখানে এই যে নেগেটিভ চার্জের মাধ্যমে নেগেটিভ যে কারেন্ট যাচ্ছে আর এখান দিয়ে পজিটিভ কারেন্ট যাচ্ছে, এই যে নেগেটিভ দিক দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রন ফ্লো হচ্ছে, আর ইলেকট্রন যেদিকে ফ্লো হবে কারেন্ট কিন্তু সর্বদা তার বিপরীতে ফ্লো হবে। এটা মাথায় রেখে দিও সব সময়। মনে রেখো, নেগেটিভ প্রান্ত দিয়ে যে রাসায়নিকের ইলেকট্রন যায় তখন কিন্তু কারেন্ট তার অপোজিটে সবসময় চলাচল করে। কাজেই এই অ্যারেঞ্জমেন্টে কিন্তু এই দিক দিয়ে ইলেকট্রন ফ্লো হচ্ছে আর এই দিক দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। আর কারেন্ট যখন ফ্লো করে তখন সে তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এই যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হলো, সেই চৌম্বক ক্ষেত্রের প্রভাবেই কিন্তু চুম্বক শলাকাটার বিক্ষেপণ হবে। অর্থাৎ চৌম্বক ক্ষেত্র, আমরা জানি যে চুম্বকের ধর্মই হলো উত্তর মেরুগুলো পরস্পরকে বিকর্ষণ করে বা সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং বিষম মেরু সবসময় পরস্পরকে আকর্ষণ করে। কাজেই এই ম্যাগনেটিক ফিল্ডটা যখনই গঠিত হবে তখনই চুম্বক শলাকার উত্তর মেরু কিন্তু নড়ে যাবে। কেন নড়ে যাবে? বা বলতে পারো তুমি দক্ষিণ মেরুও নড়ে যাবে। কারণ হচ্ছে পরস্পরকে এরা ম্যাগনেটিক ফিল্ড এবং চুম্বক শলাকার মধ্যে একটা চৌম্বক বলের পরিণতি স্বরূপ এই চুম্বক শলাকার বিক্ষেপণ ঘটবে। এই পরীক্ষা আমাদের কি বুঝতে সাহায্য করছে? যে তারের মধ্যে দিয়ে
তড়িৎ প্রবাহ পাঠালে চুম্বকের ওপর তার প্রভাব পড়ে। চুম্বক শলাকার কাছে যদি তুমি একটা দণ্ড চুম্বক নিয়ে আসো, তাহলেও শলাকাটির বিক্ষেপ হয়, কারণ শলাকাটির উপর চুম্বক বলটা ক্রিয়া করছে। তাহলে উপরের পরীক্ষা থেকে আমি কি বুঝতে পারলাম, যে বিক্ষেপের জন্য যে চুম্বক বল দায়ী সেটা কোথা থেকে এলো? সেটা তড়িৎ প্রবাহের ফলে সৃষ্ট যে চুম্বক বল তার থেকেই এসেছে। সবসময় মনে রাখবে, যখনই তড়িৎ প্রবাহিত হয় তখনই কিন্তু তার চারপাশে একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আর সুইচ অফ করার পর কি হয়? ওই চুম্বক ক্ষেত্রের আর কোনো অস্তিত্ব থাকে না। ফলে উপরের পরীক্ষায় কিন্তু চুম্বক শলাকাটা আবার সাম্য অবস্থায় চলে এসেছে। আজ তোমাদের এতদূরই আমি পড়ালাম। এর পরের ভিডিওটিতে আমি আবার অ্যাক্টিভিটি 7 থেকে তোমাদের পড়াবো।